কি মনে করছেন আসলে এটি আমাদের জন্য এই বিশাল আকারের হতে যাচ্ছে নাকি আদৌ আমাদের সেই সক্ষমতা আছে এত বড় বাজেট ঘোষণা করবার মতো? ধন্যবাদ আপনাকে। বাজেট তো যখন ডিক্লারেশন হয়, এখন আপনার ধরেন 1972 সালের যে বাজেট ঘোষণা করেছিল সে 680 কোটি টাকার মতন, সেই বাজেট এখন 8000 কোটি টাকা। এটা বিগ না। এটা যদি বলা হয় যে বড় আকারে বড়, এটা ঠিক না। বাংলাদেশের লোক তখন ছিল 7.5 কোটি, এখন লোক হইল আপনার কত, ধরেন 17 কোটি অফিসিয়ালি বলে, 18 কোটি, 18-র নিচে না, 18-র নিচে না। সেই হিসাবে কিন্তু বাজেটের সাইজ অত বড় না। আপনি যেটা বলেছেন যে সক্ষমতা এবং আকার, বোথ, সক্ষমতাও বাড়ছে আকারও বাড়ছে। তবে যে হারে বাড়া উচিত ছিল সেই হারে বাড়ে নাই, সেই হারে বাড়ে নাই। বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে 1980 সালের পর থেকে বাংলাদেশ একটা সেটেলড একটা ইকোনমির দিকে যাচ্ছিল। বিভিন্ন রকমের রিফর্মের মধ্যে দিয়ে আপনার যে অবস্থা এখন বাংলাদেশের অবস্থা আসছে, ইকোনমিক কন্ডিশনে অনেক দিক দিয়া 80 সাল দিক থেকেই আপনার আমাদের ধরেন কত 75-76 সাল থেকেই আপনার এই যে বিদেশে কর্মীরা যাচ্ছেন কাজ করে সেই টাকা পাঠাচ্ছেন। এই যে ইয়েটা ফরেন কারেন্সি আর্নিং, তারপরে হলো আমাদের ট্রেডিশনাল যে এক্সপোর্ট ছিল, সেই এক্সপোর্ট পাট এবং চামড়া, এই তিনটা, এটাই ছিল আমাদের মূলত এক্সপোর্টের আইটেম। সেটাকে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি এগুলোর গ্রোথের মধ্যে দিয়ে বাংলাদেশে একটা বিরাট একটা বিপ্লব হয়ে গেছে এবং তারা আসলে টেক ওভারও করেছে বলা যায় এক ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো। কোর্স মানে আপনার রপ্তানির যে মেইন সোর্স, যেটা সেই মেইন সোর্সকে বাইপাস করে গার্মেন্টস এবং টেক্সটাইল এরা যৌথভাবে যে তাদের যে গ্রোথ, এবং এখন দেখেন বাংলাদেশে কৃষি নির্ভর একটা দেশের বাজেট, কৃষি নির্ভর একটা দেশে আপনার যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেকেন্ড লার্জেস্ট ইন দি ওয়ার্ল্ড চায়নার পরে, এটা কিন্তু ইটস এ মিরাকল ফর বাংলাদেশ। এবং এটা আমাদের দেশীয় যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারাই কিন্তু এটাকে প্রমোট করছে। এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে আসলে বাজেট একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেটি কি আসলে আমাদের কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ঠিক এই জায়গাটিতে মোহাম্মদ হাতেম, যদি আপনার কাছে আসি, আপনি ডিকেএমএ নির্বাহী সভাপতি, খুবই গুরুদায়িত্ব পালন করছেন আপনি, এবং শিল্প খাতে আসলে বাজেট নিয়ে আমাদের নতুন নতুন ভাবনা প্রতি বছর আমরা ভাবতে দেখছি। এবারে যে বাজেট আসতে যাচ্ছে 53তম বাজেট, সেই বাজেটে আসলে আপনাদের প্রত্যাশা কি? শিল্প খাতে আসলে গত অর্থ বছরে আমরা যেমন বাজেট প্রণয়ন হতে দেখলাম, এবারে আমরা কি চাই? দেখেন, আপনি যখন 8 লক্ষ কোটি টাকার বাজেটের কথা বললেন, তো এমনি তো দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে এটা মনে হয় এটা একটা উৎফুল্লের জায়গা, যে আমরা আমাদের ইকোনমি বাড়ছে, বড় হচ্ছে আমাদের ইকোনমির আকার। কিন্তু হঠাৎ কিন্তু ভিতরে আটকে উঠেছে আমার, যে এইবার বুঝি আমাদের উপর খরচ, আমাদের উপর অত্যাচার এনবিআরের আরও বুঝি বেড়ে যাবে। কারণ আমরা এই বিগত দিনগুলিতে কি দেখছি, এনবিআরের 3টি ডিপার্টমেন্ট, ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস, এই 3 ডিপার্টমেন্টের অত্যাচারে আমরা অতিষ্ঠ, এবং অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে আমাদের উপর বিভিন্ন রকমের জরিমানা বা বিভিন্নভাবে আমাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হচ্ছে। তো এবার হয়তো রাজস্ব আহরণের মাত্রাটা আরও ডেফিনেটলি বাড়বে। 8 লক্ষ কোটি টাকা যখন দিচ্ছে, তখন এটা কোত্থেকে আসবে টাকাটা? তার মানে আমাদের উপর এই ইয়েটা আরও বাড়বে, চাপটা আরও বাড়বে। তো এই জায়গাটাই আমাদের শঙ্কার জায়গা। অথচ এইবার হওয়া উচিত ছিল, আমি মনে করি যে এই বছর হওয়া উচিত ছিল এই 8 লক্ষ কোটি টাকার বাজেট না হয়ে, গত বছর তো 6,71,000 কোটি টাকা হয়েছিল জামাল ভাই, 7,60,000 কোটি টাকা। তো গত বছরের বাজেটের চেয়ে এবারের আকারটা আমি মনে করি এইটা সঠিক হয়নি। কারণ বর্তমান যে অর্থনৈতিক যে সংকট চলছে, একদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কম, ব্যবসায়ীদের অবস্থা ভালো না, রপ্তানির অবস্থা ভালো না, সব কিছু মিলে মানে মহা সংকটের মধ্যে ব্যবসায়ীরা আছে এখন। এরকম একটা পরিস্থিতিতে আমরা ভাবছি, আমাদের ধারণা ছিল যে একটা সংকুচিত বাজেট হবে। কিন্তু আসলে ব্যবসায়ী বান্ধব তো আসলে বাজেটের হওয়া প্রয়োজন, যেহেতু আমরা শিল্প কারখানাগুলোকে কিংবা শিল্পকেন্দ্রিকভাবে আসলে অনেকভাবে ভাবছি। কি মনে
করছেন আসলে গত বাজেটের তুলনায় এবারের বাজেট ব্যবসায়ী বান্ধব হতে যাচ্ছে কি? না, আমরা গত বাজেটও আমরা খুব একটা ব্যবসায়ী বাজেট বান্ধব বাজেট আমরা বলবো না। বিশেষ করে ট্যাক্সেশন সিস্টেমটাই ব্যবসা এবং বিনিয়োগ পরিপন্থী, এইটাই আমি বারবার বলে আসছি গত 1 বছর যাবত। তো এবং এইবারও যদি এখন 7,60,000 কোটি 61,000 কোটি টাকা গত বছর বাজেট ছিল, এবার 8 লাখ কোটি এটা 8 টাকা লক্ষ বাজেট কোটি টাকা। তো সেইটা আমার মনে হয় এই বছর এনবিআর এর উপরও একটা টার্গেটটা বাড়বে। তো তাইলে এনবিআর এর উপর যদি টার্গেটটা বাড়ে তাহলে সোর্স অফ ইনকাম কোথায় এনবিআর এর? তো স্বাভাবিকভাবেই আমাদের প্রায় 82 লক্ষ টিনধারী ব্যক্তি আমাদের বাংলাদেশে রয়েছে, সেখানে 31 লক্ষ সম্ভবত সর্বশেষ এইবার রিটার্ন সাবমিট করেছে। তাহলে এই বাকি 18 কোটি লোকের মধ্যে যদি 31 লক্ষ লোক রিটার্ন মানে ট্যাক্সেশনের আওতায় থাকে, তাহলে বাকি লোক কিন্তু ট্যাক্সের আওতার মধ্যে নাই। তাহলে এই 31 লক্ষ লোকের উপরেই কিন্তু বা হয়তো এবার অ্যাগ্রেসিভলি যদি এনবিআর টার্গেট করে হয়তো আরও 4-5 লক্ষ লোক বাড়তে পারে। তাহলে 35 বা ম্যাক্সিমাম 40 লক্ষ লোকের বেশি তো ট্যাক্স নেটের আওতায় থাকবে না। তাহলে এদের উপর প্রেশারটা কিন্তু আরো বেড়ে যাবে। এটাই হচ্ছে আমাদের শঙ্কার জায়গাটা। অর্থাৎ বাজেটের আকার যত বড় হচ্ছে তত ব্যবসায়ীদের উপর প্রেশারটা বাড়বে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো এরপরে সেই ক্ষেত্রে আমরা বিগত সময় যেটা দেখেছি যে কাস্টমস বা এনবিআর এর 3টা ডিপার্টমেন্টই নানা সময়ে নানাভাবে অন্যায়ভাবে আমাদের কাছ থেকে টাকাগুলি জরিমানা 400% জরিমানা বিভিন্নভাবে আমাদের কাছ থেকে এটা নিয়েছে। তো এইটা আসলে আমাদের কাছে এটা সুখকর নয়। আসলে ব্যবসায়ীদেরকে নিয়ে আরো অনেকটা ভাবার জায়গা দরকার আসলে আমাদের এখনো বাজেটে। আমি ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনার কাছে আসতে চাই। আমরা শুরু করবার আগে আসলে নিজেরা যখন আলোচনা করছিলাম আপনি বলছিলেন যে রাজনৈতিকভাবে বাজেট সবকিছু আসলে খুবই ওতপ্রোতভাবে জড়িত আছে। এই নতুন সরকারের আসলে চলতি মেয়াদে প্রথম বাজেট ঘোষণা হতে যাচ্ছে, সেটি আসলে নির্বাচনী ইশতেহারের এক ধরনের প্রতিফলনও কিন্তু দেখতে চায় সাধারণ জনগণ। সেটি আসলে এবারের বাজেটে কি আমরা দেখব? সেটা তো দেখা উচিত, কারণ যেহেতু নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো ঘোষণা করেছে, যে অ্যাসিউরেন্সটা জাতিকে দিয়েছে, সেটার ভিত্তিতেই তো ইলেকশনটা গেছে। এখন জেতার পরে ইলেকশনে পাওয়ারে আসার পরে এখন তারা আগের যে কমিটমেন্টগুলা, সেই কমিটমেন্টগুলো তো মেনটেন করা উচিত। এবং এটার মধ্যে কমিটমেন্টের ভিতরে ধরেন আপনার যে দুর্নীতি দমন করা, এটা একটা অন্যতম এজেন্ডা ছিল। তারপরে বাংলাদেশকে একটা অন্য লেভেলে নেওয়ার জন্য ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটাও একটা টার্গেট ছিল, পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি, এগুলো নিয়ে। এটা যদি বৃদ্ধি করতে হয় তাহলে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল যে এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে, সেই এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যবস্থা থাকতে হবে বাজেটের মধ্যে। প্রতি বছর মানে আপনার যে সমস্ত গ্রাজুয়েটরা বাইরে আসতেছে তারা আপনার চাকরি চায়, তাদের তো ব্যবসা বাণিজ্য করার মতন সেরকম সুযোগ নেই ইনিশিয়াল স্টেজে। সেই থেকে তাদের কর্মসংস্থান, সেই কর্মসংস্থান যারা করেন তারা হলো শিল্প মালিকরা। শিল্প মালিকদেরকে সেই ধরনের ইন্ডাস্ট্রিয়াল যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্ট এবং সুযোগ সুবিধাগুলো যেগুলো আছে সেই ফ্যাসিলিটিসগুলো তাদেরকে দেওয়া উচিত। এবং অ্যাট দি সেম টাইম সরকারের পক্ষ থেকে যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো তাদেরকে দেওয়া উচিত সেগুলোও কিন্তু এনশিওর করা দরকার। তাদের ইলেকট্রিসিটি, গ্যাস, এগুলো জ্বালানি পরে স্বাভাবিকভাবে যারা উৎপাদন করার জন্য যেগুলো দরকার, এই বিষয়গুলোকে সরকার গ্যারান্টি দিতে হবে। এবং সেটা কি এখনো পর্যন্ত আমরা দিতে পারছি? সেটা পারছি না। তারপরে আসেন শিল্পের লোন, সেই লোনের ক্ষেত্রে লোনের এখন ইন্টারেস্ট রেট এখন বেড়ে গেছে। ইন্টারেস্ট রেট ছিল আপনার 6% হলো ডিপোজিটের উপরে আর 9% হলো লোনের উপরে। এখন সেই লিমিটটা উইথড্র হয়ে গেছে। এই উইথড্রয়ালের মধ্য দিয়ে শিল্প ঋণের যে ইন্টারেস্ট রেট সেটাও কিন্তু বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার মধ্য দিয়ে এবং এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটির উপরে এফেক্ট করবে, এটা উনি আরও ভালো বলতে পারবেন। আমাদের যা ধারণা সেটা হলো যে আপনার বিভিন্ন আইটেমসের ইম্পোর্ট করা আইটেম ডলারের ক্রাইসিসের কারণে, ডলার এলসি খোলার জন্য ডলারের ক্রাইসিসের কারণে আপনার এটার কস্ট বেড়ে গেছে ইম্পোর্টেড আইটেমের। সেই ইম্পোর্টেড আইটেমের উপরে কস্ট বাড়াতে কিন্তু
ডিউটিও বেড়ে গেছে। বেড়ে গেছে। কিন্তু ডক্টর জামালউদ্দিন, আপনার সাথে যদি আমি এই কথাটিতে বলি, আগামী বাজেটে বিলাসবহুল পণ্য আমদানি করাতে নিরুৎসাহিত করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী খোদ নিজেই কথাটি বলেছেন, সেটি আসলে এই বাজেটে আমাদের অনেকটা আসলে সক্ষমতা পরিচয় দিবে কি? এটা কিছুটা হেল্প করবে এইভাবে, নিত্য যেই সমস্ত জিনিস বিলাসী, জি, যেটা আমার দৈনন্দিন জীবনের জন্য খুব একটা দরকারি না। তারপরে বাংলাদেশে রুরাল এরিয়াতে বাস করে 80% পপুলেশন, আর 20% বাড়ে নগর এরিয়াতে, এবং সেই ক্ষেত্রে ইম্পোর্টেড আইটেম মোস্ট কেসেসে আপনার জ্বালানি এবং অন্যান্য যে সমস্ত এডিয়েবল ওয়েল, এছাড়া বেশ কয়েকটা 4-5টা আইটেম ছাড়া বাকিগুলো সব কিন্তু শহরের লোকেরাই ইম্পোর্টেড আইটেমের বেনিফিশিয়ারি। এবং ইম্পোর্টেড যে সমস্ত জিনিস আমদানি করা হয়, যেমন চিপস আমদানি করে, সেই চিপস উৎপাদনে বাংলাদেশ এবল, এবং বাংলাদেশ ক্যান প্রোভাইড দ্যাট, সেটাও কিন্তু আমরা আমদানি করতেছি। তারপর পরোটা আমদানি করতেছি বিদেশ থেকে, এটা কেন করবে? তারপরে আরো বহু আইটেম আছে যেটা বাংলাদেশ এখন সক্ষম। আমদানি নির্ভরতা আমাদের অনেকটা আমাদের আমদানি নীতিটা যেটা, সে আমদানি নীতিতে আমাদেরকে বিদেশের মতন যে WTO রুলস রেগুলেশন মানিয়া আমরা যদি আমদানি করি, তাহলে আমাদের এই দেশে কোনোদিন শিল্প গড়বে না। আর শিল্প না করলে আমার এখানে এমপ্লয়মেন্ট হবে না, এমপ্লয়মেন্ট না হলে আপনার লোকজন গরিব থাকবে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে থাকবে। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে মোহাম্মদ হাতেম আপনার কাছে আসছে, শিল্প খাতকে গুরুত্ব দেওয়া কথা বাজেটে আমরা প্রতি বছর শুনি, প্রতিবার বলা হয়। 53তম বাজেটের সর্ববৃহৎ আকার আসলে আমরা শুনলাম, আপনি নিশ্চয় বলছিলেন যে 8 লাখ কোটি টাকার বাজেট, একটি বিশাল বাজেট। সেই জায়গাটি থেকে আমরা স্মার্ট বাজেটের কথা বলছি এই বছরে, এই অর্থ বছরে। স্মার্ট বাজেট যদি আমরা দেখতে চাই, শিল্প খাতকে ঠিক কতখানি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আমরা বরাবরই দেখে আসছি, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় শিল্পকে অগ্রাধিকার দিয়েছেন এবং ইনভেস্টমেন্টকে অগ্রাধিকার দিয়েছেন, এবং উনি বিশেষ করে আমাদের রপ্তানি খাতকে কিন্তু উৎসাহিত করার জন্য নানা রকমের উদ্যোগ উনি নিয়েছেন, এবং নিয়েছেন বলেই কিন্তু আজকে NBR এবং বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের নানা রকমের উদ্যোগ এবং সহযোগিতার প্রেক্ষিতেই কিন্তু আজকে আমাদের এই যে এক্সপোর্ট $47 বিলিয়ন হয়েছে, এই বছর এটা 50 বিলিয়ন ক্রস করবে, তো আমরা আশা করছি। তো সেই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী একটা সাহসী উদ্যোগ আমি বলবো এটাকে, যদিও এটা এইবার আমরা যেটা মনে করি, যখন মানে যে কোনো মনে করেন একটা ফ্যামিলি যখন সংকটে থাকে, তাহলে কি করে তারা বাজেটটাকে কাটছাট করে সংকুচিত করে কোনোরকম বছরটা পার করার চেষ্টা করে। তো আমাদের ধারণা ছিল এই বছরটা ব্যবসায়ীরা খুব খারাপ অবস্থায় রয়েছে, এবং সকল শুধু আমরা পুরো বিশ্বজুড়ে এক ধরনের অর্থনৈতিক মন্দা বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা রয়েছে, বিশ্ববাজারে নানা রকমের সংকট রয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল যুদ্ধ, এই সব মিলিয়ে কিন্তু অর্থনীতিটা একটা ভঙ্গুর পরিস্থিতি। ঠিক একই সময় যখন মোহাম্মদ হাতেম আমরা এই অর্থনৈতিক মন্দার মধ্যে 8 লাখ কোটি টাকার বাজেট, সেটাই আমি বলছি। তো আমাদের ধারণা ছিল এইবার হয়তো কাটছাট করে সংকুচিত একটা বাজেট হবে, আমরা যেরকম করি যে না এখন সংকট, এখন আমি এই বিলাসী ইয়েটা করব না, বা আমি এই গাড়িটা এখন এত দামি গাড়িটা এই বছর আর কিনবো না, কারণ এখন আমরা সংকটে আছি। মানে এরকম আমরা যেমন চিন্তা করি, এরকম আমার মনে হয় এই বছর আমাদের সেই লাইনেই যাওয়া উচিত ছিল, কারণ আমরা জানি যে আমাদের অবস্থা কোন পর্যায়ে রয়েছে, এবং আমি যেই কথাটা বারবার গত বেশ কিছুদিন যাবৎ বলে আসছি যে আমার 37 বছর আমার প্রায় এই সেক্টরে আমি আছি। এই 37 বছরের মধ্যে এই গত 1-1.5 বছর যাবৎ যে পরিমাণ সংকট আমরা মোকাবেলা করছি, এই ধরনের সংকট আমাদের জীবনে আর কখনো আমাদেরকে মোকাবেলা করতে হয়নি। এবং যেটা আপনার একজন ব্যবসায়ী মানে এই দীর্ঘ সময়ে সারা জীবনে নানা রকমের সংকট মোকাবেলা কিন্তু করে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের সংকট, কিন্তু এই গত 1-1.5 বছর যাবৎ সকল প্রকার সংকট মানে যা হতে পারে সবগুলি একসাথে আমাদের উপর চাপিয়ে আছে। আসলে এই বাজেটে কিন্তু শিল্প ক্ষেত্রটাকে খুবই গুরুত্ব দেওয়া উচিত ছিল, এবং আমি জানি না শিল্প খাতকে কিভাবে গুরুত্ব আসবে এরকম এত বড় একটা বাজেট নিয়ে। আমরা তো শঙ্কিত ওই জায়গাটাতেই যে NBR আমাদেরকে এখন কিভাবে আমাদের কাছ থেকে টাকাটা নিবে। কিন্তু সরকার আসলে প্রতি বছর বাজেটের সময় চেষ্টা করে যে শিল্প খাতকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার। এরপরেও ডক্টর জামালউদ্দিন আহমেদ যদি আবার আমি এই জায়গাটাতে আরেকটা পয়েন্ট উল্লেখ করি, যেমন ধরেন আমাদের কাছ থেকে AIT নেওয়া হচ্ছে 1%, মানে রপ্তানির থেকে, মানে সরাসরি FOB মূল্য থেকে 1% করে নেওয়া হচ্ছে।
1% করে এই সময় যেখানে ম্যাক্সিমাম ফ্যাক্টরি লস করতেছে সেখানে 1% করে নেওয়াটা এটা একটা বিলাসিতা। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু বারবার বলেছি যে আপনি যদি এআইটি নেন তাহলে অবশ্যই রিটার্ন দাখিলের পরে এটা সমন্বয় এবং হয় রিটার্ন অথবা সমন্বয়ের ব্যবস্থা রাখতে হবে। কিন্তু এনবিআর সেখানে আইন করে এই সমন্বয় এবং রিটার্নের জায়গাটাকে বন্ধ করে রেখেছে সেটি ব্যবসায়ীদের উপর অনেকটা চাপিয়ে দেওয়া এবং হতো। আমরা মনে করি এটা একটা অন্যায় কাজ হয়েছে। কারণ আপনি বলতেছেন আমার কর্পোরেট ট্যাক্স হার 12% হারে আমার আমি যদি প্রফিট করে থাকি তাহলে আমার কাছ থেকে 12% হারে আপনি ট্যাক্স দিবেন। সেই ট্যাক্সের পরিমাণ যদি আমার কাছ থেকে এআইটি যা নিয়েছেন তার ওইটার যদি 4 ভাগের 1 ভাগ হয় তাহলে তো বাকি 3 ভাগ আমাকে ফেরত দিবেন বা সমন্বয় করবেন, সেটা কিন্তু করছে না। তাইলে আমার 12% কর্পোরেট ট্যাক্সের হার কিন্তু আর 12তে থাকছে না, তখন এটা কিন্তু মানে কয়েক গুণ বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বারবার বলেছি যে আমাদের এটাকে হয় সমন্বয়ের ব্যবস্থা রাখতে হবে অথবা, এবং এই সংকটকালে আমরা বলেছি যে এটা 0.05% করে 0.5% করে আগামী 5 বছরের জন্য এটা নির্ধারণ করে ডিক্লেয়ার করে দেওয়া হবে। সেক্ষেত্রে তাহলে শিল্পায়ন উৎসাহিত হবে, মানে বিনিয়োগ উৎসাহিত হবে, বিনিয়োগ আসবে। আদারওয়াইজ কিন্তু বিনিয়োগ আসবে না, কঠিন হবে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আবারও আপনার কাছে আসি। যে কথাগুলো মোহাম্মদ হাতেম বলছিলেন, আসলে বিশ্বজুড়ে এক ধরনের অর্থনৈতিক মন্দা আছে, এর মধ্যে আমাদের একটি বিশাল আকারের বাজেট আমরা দেখতে পাচ্ছি। এরপরও প্রধানমন্ত্রী জানিয়েছেন, আপনিও নিশ্চয়ই জানেন, তিনি বলেছেন যে বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবারে। সেটি করে কি আসলে আমরা এই এত বিশাল আকারের যে বাজেট সেটিকে বাস্তবায়ন করতে পারবো? বাস্তবায়ন করতে গত 53 বছরে তো আমাদের এই রেকর্ড নাই যে বাজেট দেওয়ার পরে যে এটা বাস্তবায়ন 100% হয়েছে, এরকম কোনো বছর আছে? আমরা এটা দেখি না। 100% বাস্তবায়ন কখনই হয়, কোনোদিনই হয় নাই, কোনো দেশে হয় না। ইভেন কিন্তু আপনার যে এটা যে বাজেটের যে ঘাটতি এবং বাজেটের যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের যে বাজেট ইয়েগুলো নেওয়া হয় সেটা কিন্তু বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন হয় না কেন? এটার ইমপ্লিমেন্টেশনের প্রবলেম। এবং এটা কিন্তু 1 বছর না, প্রতি বছর বাজেটের সময় যখন আসে এগুলো নিয়ে আলাপ হয়। তো সারা বছর কিন্তু এটা নিয়ে আর কোনো কথা হয় না। এটা তো একটা স্কিম নেওয়া উচিত যে যেই সমস্ত প্রজেক্ট আপনার প্রতি কোয়ার্টারলি তার যে রিভিউ করে, সেই রিভিউগুলো ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং ডিপার্টমেন্ট একটা আছে ফাইন্যান্স মিনিস্ট্রি আন্ডারে, প্ল্যানিং মিনিস্ট্রিতে। সেইটা তাদের কাজটা কি, এই লোকগুলো কী করে? তারা এগুলো তো ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিংয়ের রিপোর্ট গভর্নমেন্টের কাছে সর্বোচ্চ পর্যায়ে দিবে যে অমুক জায়গায় এই প্রজেক্ট আমরা নিলাম, এটাতে আমাদের এই বেনিফিট হবে। সেটা আমরা কমপ্লিট যদি না হয় এই পিরিয়ডের ভিতরে, এই পিরিয়ডে আমাদের এইটুকু প্রগ্রেস রিপোর্ট, এরপরে এই প্রগ্রেস রিপোর্ট, এবং এন্ডে যাইয়া এটা যে টার্গেট টাইম, ওই টাইমের ভিতরে আমাকে এটা কমপ্লিট করতে হবে। সেটা কিন্তু করতে পারছে না। তাদের কি শাস্তি হয়েছে? তারা তো সবাই এক জায়গা থেকে 3 বছর পর পরে ট্রান্সফার হইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তারপরে ওই দিন একজনে জিজ্ঞাসা করলো যে ম্যান পাওয়ার মিনিস্ট্রিতে যে সমস্ত লোক ট্রান্সফার করে এদেরকেও কিন্তু স্পেশাল স্কিলের লোকজনকে আপনি দেওয়া উচিত। কারণ এই একজনের অন্য ডিপার্টমেন্ট এলজিইডি থেকে আনিয়া একজনের যদি আপনি ম্যান পাওয়ার মিনিস্ট্রিতে ট্রান্সফার করে দেন, সেই মিনিস্ট্রির কোনো ফাংশন জানে না, কিছু জানে না, তার কোনো ট্রেনিং নেই, কিছু নেই, শুনে কদ্দূর শিখবে সে? দিস হোয়াট ইজ গোয়িং অন। যেই কারণে এই কাজগুলো সমন্বয়ের প্রয়োজন, মানে কি না, এবং পাবলিক অ্যাকাউন্টেবিলিটি এদের উপরে অ্যাপ্লাই হয় না। এবং তারা যখন প্রজেক্ট কমপ্লিট করে না, পার্লামেন্টে আজ পর্যন্ত কোনো একটা ইয়েতে দেখছেন যে একজন লোকের মানে আপনার সরকারি অফিসারের জেল জরিমানা হয়েছে যে এই প্রজেক্ট কমপ্লিট করে নাই বলে? নবডি, নান। গত 50 বছরে কোনো রেকর্ড নেই। যেহেতু আসলে বাজেটের নেগেটিভ সাইডগুলো আমাদেরকে বলছিলেন, আমরা কিন্তু এমন অনেক গুরুত্বপূর্ণ খাত দেখেছি যেখানে আসলে প্রতি বছর বাজেট বারবার কথা ছিল, কিন্তু আমরা সেই তুলনায় আসলে বাজেট বাড়তে দেখছি না। সেটি নিয়েও কি আপনি মনে করছেন এই বাজেটে আমরা ভাববো? এটা হলো প্রয়োজনের তুলনায় বাজেটটা আপনার তৈরি করে, এবং সেটা আপনার যখন আপনি তৈরিটা করতেছেন, তৈরি করার সময় তো আপনাকে ঠিক করতে হবে, ক্যান আই ডু ইট? আমি যদি এটা না পারি কেন, হোয়াই আই এম টেকিং। এই জায়গাটিতে আমি আবারও ফেরত আসতে চাই। মোহাম্মদ হাতেম, আপনার কাছে একটু আসি। আপনি যেটি বলছিলেন বারবার, আসলে ব্যবসায়ীদের উপর এক ধরনের চাপ দেখতে যাচ্ছি আমরা, যেহেতু বিশাল আকারের বাজেট আমরা ঘোষণা করতে যাচ্ছি, সেই সক্ষমতা আমাদের কতখানি আছে? আপনি এনবিআর এর কথা বলছিলেন বাজেটে, অর্থাৎ 2024-25 এই বাজেটে এনবিআর এর উপর কর আদায়, সেই যে পুরনো একটি চাপ আসলে আমরা প্রতি বছর দেখি, সেটি নিশ্চয়ই আরও বাড়ছে, এবং যে বাজেট আহরণের যে লক্ষ্য আসলে আমরা অর্জন করতে যাচ্ছি, সেটি আসলে কতখানি আমরা অর্জন করতে পারবো?
আমার কাছে মনে হয় না আহরণের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় প্রতি বছরই এনবিআর কিন্তু সেটা মানে করতে পারে না। যেটা টার্গেটটা দেওয়া হয় সবসময় দেখা গেছে যে টার্গেটের অনেক পিছনেই থাকে, এবং তাই থাকতে হয়। কারণ হচ্ছে কত মানে একটু যদি আমি সেই টার্গেটটি আপনাকে বলি, সরকারি রাজস্ব আদায়ের এবছরের পরিকল্পনায় 5.5 লাখ কোটি টাকার কাছাকাছি ধরে অর্থ বছরের বাজেট সাজানো হচ্ছে। এনবিআর-কে 5.5 লাখ কোটি টাকা দিলে এবার বুঝতেই, আমি যেটা প্রথমেই শঙ্কা প্রকাশ করছিলাম এই বছর বুঝি আমাদের উপর জুলুম অত্যাচার পরিমাণটা বেড়ে যাবে, তাই হবে তাইলে। আচ্ছা, এখন আসেন আপনি, আমি জাস্ট এই সর্বশেষ একটা উদাহরণ দিই। আমাদের রপ্তানি খাতের যে ইনসেন্টিভ সরকার দেয়, এই ইনসেন্টিভের টাকা বাংলাদেশ ব্যাংকে আমাদের ক্লেম জমা হয়। তো এই মুহূর্তে আমাদের 6,000 কোটি টাকার উপরে ক্লেম বাংলাদেশ ব্যাংকে জমা রয়েছে। গত ঈদের সময় তাই এরকমই ছিল, তখন ওখানে 2,000 কোটি টাকা দেয়। আর এর মধ্যে আরও 2,000 কোটি টাকার উপরে গিয়ে ক্লেম জমা হয়, 6,000 কোটি টাকার উপরে ক্লেম অলরেডি জমা হয়েছে। তো এখন অর্থ মন্ত্রণালয় টাকা দিতে পারছে না। কেন পারছে না? টাকা নাই। তো যা মানে 6,000 কোটি টাকা দিতে পারছেন না, টাকা নাই। সেখানে 7-8 লক্ষ কোটি টাকার বাজেট দিলে সেই টাকা আহরণের অবস্থাটা কি দাঁড়াবে, সেটাই হল আমরা আসলেই শঙ্কিত। আমরা আবার একই সময় আমরা দেখছি যে ব্যাংকগুলোর অবস্থাও ভালো না। ডক্টর জামালউদ্দিন আহমেদ, যদি এই জায়গাটিতে আপনার কাছে আসি, ব্যবসায়ীরা খুবই শঙ্কিত, যে কথা বলছিলেন মোহাম্মদ হাতেম। একই সময় আমরা ব্যাংকিং সেক্টরের অবস্থাও দেখছি আসলে বেশ আলোচিত সমালোচিত হচ্ছে। সেই জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই, এই বাজেটে কি আসলে ব্যাংকিং খাত কিংবা অর্থনৈতিক যে খাতগুলো আছে তারা ঘুরে দাঁড়াবে কি? জামাল ভাই বলার আগে আরেকটা কথা একটু জামাল ভাইরে বলি, যদি জামাল ভাই এই ব্যাপারে একটু রেসপন্স করে। আমরা বলেছি যে এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি কোনো ব্যবসা চালাইতে ব্যর্থ হয়, একদিকে ইন্টারেস্ট বেড়ে গিয়েছে, তারপরে ইনফ্লেশন বেড়েছে, সব কিছু মিলে শ্রমিকের বেতন বেড়েছে, বিদ্যুতের মূল্য বেড়েছে, গ্যাসের মূল্য, কোনোটাই কিন্তু কমের মধ্যে নাই, সবই বেড়েছে। এখন এই বাড়তি গিয়ে যদি বাড়তি খরচ মিটিয়ে আমরা ব্যবসাটা পরিচালনা করতে ব্যর্থ হই, এবং অতিরিক্ত ইন্টারেস্টের কারণে আমি যদি ব্যাংকের যে পেমেন্ট শিডিউল যদি মেনটেন করতে না পারি, তাহলে সেখানে এই ব্যবসায়ীদের, এই ধর যারা মানে ব্যবসা করতে গিয়ে ফেল করতেছে, তাদেরকে একটা এক্সিট পলিসি দেওয়ার জন্য আমরা বলেছি যে তারা অন্তত ঠিক আছে, যারা পারবে না তারা তাইলে ব্যাংকে চাবি বুঝিয়ে টিকে থাকার মতো আসলে যাতে কোনো এই পরিস্থিতিটা, এই ব্যাপারে জামাল ভাই আপনি কি বলেন? ডক্টর জামালউদ্দিন আহমেদ, দেখুন, ব্যাংকগুলার যে এখনকার অবস্থা, সেখানে আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে মানে আপনার পরিচালনার যে প্রবলেমের কারণে অনেকগুলো প্রবলেম আমাদের জন্ম নিয়েছে। এবং এখানে যাদেরকে ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে, এরা রাইট লোক না। ব্যাংকে এতগুলো লাইসেন্স দেওয়ার দরকার ছিল না। সংখ্যা কম দেন, তাদের পেইড আপ ক্যাপিটাল সহ তাদের রিসোর্সফুল লোক, এই সমস্ত লাল্লু পাঞ্জুকে ব্যাংকের লাইসেন্স দিয়া তারা যারা ব্যাংকের পিয়ন দারোয়ান হইতে পারে না, তারা ডাইরেক্টর বানিয়ে দিয়েছেন। তাহলে সেই ক্ষেত্রে এরা ব্যাংক চালাইতে পারবে না। ব্যাংক চালানোর যে নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী তো তারা চালায় নাই, না চালানোর কারণে অনিয়মে পড়ছে। এমন লোকেরা লোন দিছে, আপনি দেখেন সে হলো এমপ্লয়ি বা পিয়ন দারোয়ান, এদেরকে নামে আপনার লোন স্যাংশন করছে, তার কোনো ন্যাশনাল আইডি ঠিক নাই, এটা অ্যাপ্রুভ হয়েছে, এবং হাজার হাজার কোটি টাকা, এবং এটা তো পত্রপত্রিকার মধ্যে আমরা দেখতেছি। তার মানে কি, এই কাজগুলা যখন আপনি করবেন এবং সেটার কোনো বিচার হবে না, তাহলে তারা ঘুরে বেড়াবে। এবং ব্যাংকার দেখা গেছে যে আপনার যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনরা এখন কেন্দ্রীয় ব্যাংকেরও চালানোর জন্য চেষ্টা করতেছে। এটা দেখছেন রিসেন্ট টাইমে, দেখলেন না? ব্যাংকার্স অ্যাসোসিয়েশনরাই তো মনে হয় কেন্দ্রীয় ব্যাংক চালায়, তাহলে পলিসি ওনারা চালাইতেছে। ওনারা বলে এক্সচেঞ্জ রেট, ডলারের এক্সচেঞ্জ রেট ঠিক করে তারা, তাহলে কেমনে হবে? এবং বাংলাদেশে আপনার মানে লিস্টেড যে মানি চেঞ্জার কোম্পানি, যারা ফরেন এক্সচেঞ্জ ডিল করে, মানি চেঞ্জার কোম্পানি হলো 250টা লাইসেন্স আছে বাংলাদেশে, কিন্তু মোর দেন পত্রপত্রিকার রিপোর্ট 750-র উপরে ব্যাংকিং মানি চেঞ্জার কোম্পানি আছে, বেশিরভাগ অবৈধ 500-র মতন অবৈধ। তার মানে কি, এরা যে ব্যবসা বাণিজ্য করতেছে, এটা নিশ্চয়ই ব্যাংকাররা এটা স্পন্সর করছে তাদেরকে। এই সমস্ত প্রাইভেট ব্যাংকের, গভর্নমেন্ট ব্যাংকের তো আর ওইভাবে আপনার মালিক নেই, সরকার মালিক। সরকার তো এসে এটা করবে না, এটা করতেছে যে প্রাইভেট ব্যাংকগুলোর প্রত্যেকটার আপনার নিজস্ব মানি চেঞ্জার কোম্পানি আছে দেশে এবং বিদেশে, এবং টাকা পাচার করার জন্য তারাই এনাফ। তারপরে সেই টাকা বিদেশেও তারা যে ইভেন রেমিটেন্স
যে রেমিটেন্সটা আপনার আমাদের ইনওয়ার্ড রেমিটেন্স যেটা বিদেশ থেকে আসে, সেই ক্ষেত্রেও তারা যাইয়া হংকং, সিঙ্গাপুর, সৌদি আরবিয়া, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে আমাদের যে সমস্ত রেমিটেন্সের করিডোরগুলো আছে সেখানে তারা অফিস বসেছে, সেখানে বসে হায়ার রেটে দে বিকাম কম্পিটিটর টু দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংকের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াইছে। এবং সেই ক্ষেত্রে সেই টাকাগুলো তারা ওখান থেকে চ্যানেল করে আপনার নিয়ে আসতেছে, এবং সেই প্রভাব কিন্তু পুরো সবগুলো পুরো সিস্টেমের উপরে আসছে। আসার কারণে আপনার এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। একটা জিনিস দেখেন, ব্যবসায়ীদেরও ভোগাচ্ছে কিনা এই সমস্যাগুলো? অবশ্যই এলসি খোলার জন্য ডলার পাচ্ছে না, ডলার পাচ্ছি না। আপনি গত 1-1.5 বছরের অবস্থা যদি দেখেন, প্রত্যেকটা ব্যাংক, কোনো ব্যাংক কিন্তু লস করে নাই। ডলারের ব্যবসা করে তাদের হাইয়েস্ট ইনকাম, শত কোটি টাকা, হাজার কোটি টাকা ডলারের ব্যবসা করে তারা ইনকাম করছে। ব্যবসায়ীরা একদিকে লস, আমরা যারা ইনভেস্টর, আমরা যারা ব্যবসা করছি, আমরা কিন্তু লস করতেছি, কিন্তু ব্যাংক কিন্তু লস করে নাই। এবং আমাদেরকে নানাভাবে আমাদের কাছ থেকে টাকা কিন্তু তারা হাতিয়ে নিচ্ছেই, এটা কিন্তু বন্ধ নাই। কিন্তু এরপরে যদি এই পরিস্থিতিতে যদি আমাদের উপর চাপটা বেড়েই যায়, তাহলে আমাদেরকে আমরা মনে করি যে, এবং এই ডলারের এই রেটের ভিন্নতা, একটা জিনিস দেখেন, আমি এটা 2022-এর নভেম্বর থেকে আমি বলা শুরু করেছি যে তখন আমাদের ডলারের রেটটা যখন বেড়ে যাওয়ার পরে দেখা গেল আমাদেরকে আটকে রেখে এক জায়গায় ডলারের রেটটা আমাদেরকে বেঁধে দিচ্ছে, এর বাইরে যাওয়ার আমাদের কোনো হাত পা বাঁধা, আমার এর বাইরে যাওয়ার সুযোগ নাই। 95 টাকা ছিল, পরে এটা 101 টাকা, 2 টাকা করতে করতে 60 টাকা, এক সময় 109 টাকা হলো। আমাদেরকে বলা হচ্ছে এর বাইরে আমরা পাবো না, কিন্তু ওইদিকে রেমিটেন্সেরটা রেট কিন্তু অনেক বাড়তেছে, যে যা খুশি ব্যাংক সেই রেট দিয়ে কিনতেছে। আর আমরা যখন কোনো কিছু ইম্পোর্ট করতে যাচ্ছি, তখন আমাদের কাছ থেকে 10 টাকা, 12 টাকা, 15 টাকা পর্যন্ত ডিফারেন্সে আমাদের কাছ থেকে নিয়েছে ব্যাংকগুলি। আমার ডলার যেটা 197 কিনতেছে ব্যাংক, সেই ডলার তাদের কাছ থেকে আমাদের 118 টাকা, 20 টাকা, 22 টাকা মেকিং প্রফিট। এবং ওদের ব্যালেন্স শিট যদি এখন চেক করেন, হ্যাঁ, 31 ডিসেম্বরে আপনি দেখবেন যে হাইয়েস্ট প্রফিট পাইছে তারা ফরেন এক্সচেঞ্জের ইন্টারব্যাংক লেনদেন করে। এবং এখানে মজার ঘটনা হলো, বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছিল যে 110 টাকা আমাদের রেট, আর 12 টাকা তারা নিতে পারে এর বেশি। তারা কাগজে পত্রে কি করলো, কাগজে পত্রে 12 টাকাই রাখলো, আবার মিসসেলেনিয়াস খাতে নিয়ে ওরা আবার কতগুলি টাকা ওখানে। আমরা আসলে অনেক কিছু ভাবি, অনেক কিছু পরিকল্পনা করি, কিন্তু সেই পরিকল্পনা আসলে বাস্তবায়নের জায়গাটিতে অনেক ধরনের, এবং এতে গিয়া প্রত্যেকটা ব্যবসায়ী, আমরা বিশেষ করে রপ্তানিকারকটা বিশাল অঙ্কের একটা ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা। জালিয়াতি আরো কেন হয়েছে জালিয়াতি, প্রত্যক্ষ জালিয়াতি। মনে করেন আমি এলসি করলাম 85 টাকা যখন রেট, আমার 4 মাস পরে হয়তো ম্যাচুরিটির ডেট, বা 6 মাস পরে আমি পেমেন্ট করব, 1 বছর পরে, 1 বছরের ডেফার্টে আমি নিয়েছি, 1 বছর পরে গিয়ে দেখা গেল এটা 110 টাকা হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো, এখানে 25 টাকা বেড়ে গেছে। এই যে 25 টাকার যে ঘাটতি, এই ঘাটতি আমরা বাকি জীবন ব্যবসা করে ফেরত দিতে পারবো না। তো এইভাবে ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কাছে আসতে চাই ডক্টর জামাল উদ্দিন আহমেদ। সাধারণ জনগণ হয়তো অর্থনীতির ভাষায় কিংবা একজন ব্যবসায়ীর ভাষায় বাজেট সেই অর্থে বুঝবেন না, কিন্তু তিনি হয়তো প্রত্যাশা করবেন যে এবারের এই অর্থ বছরের বাজেট তার জীবনযাপনকে খানিকটা সহজ করুক। সেটি আসলে করতে যাচ্ছে কিনা বাজেট? উনি তো ইন্টারেস্টেড, ওনার প্রবলেম কি হবে ওইটা নিয়েই, প্রবলেম বা অপরচুনিটিস, উনি এই বাজার থেকে কি বেনিফিট পাবেন আর কি লস পাবেন, এটাই তো ওনার হিসাব। তো সেই ক্ষেত্রে আপনার জিনিসপত্রের দাম যদি আপনার ঠিক রাখা যায় বাজেটের ডিফারেন্ট মেকানিজমের মধ্য দিয়ে, ইনফ্লেশনটাকে যদি কন্ট্রোল করতে পারে, তাহলে ওনার জন্য এটা শুভ সংবাদ। আর যদি ওটা ম্যানেজ না করতে পারে বাজেটের মাধ্যমে, বাজেটারি মেকানিজমের মাধ্যমে, তারপরে আপনার মনিটারি পলিসির মাধ্যমে, তারপরে ইনফ্লেশন যে কন্ট্রোল করা, সেই টেকনিকটা যদি অ্যাপ্লাই করে আপনার যদি প্রাইসকে স্টেবল পজিশনে রাখতে পারে, তখন ওনার জন্য একটা ভালো শুভ সংবাদ। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, একই সময় যখন আসলে আমরা পুরো বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কথা বলছি, সেই সময় আসলে আমরা 24-25 অর্থ বছরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করতে যাচ্ছি। এই দুটো আসলে কোনো না কোনো সবচেয়ে বড় বাজেটটা প্রতি বছর হবেই, এটা আপনি রুখতে পারবেন না। প্রত্যেকটা যখন একটা ছেলে মেয়ে ক্লাস 10 পড়ে, তারপর 12 ক্লাসে যায়, তারপর ডিগ্রিতে পড়ে, তখন তার টার্গেট আস্তে আস্তে বাড়তে থাকে না, দেশেরও এরকম টার্গেট বাড়বে। বিষয়টা হলো যে সেই সক্ষমতা আমার কতটুকু অর্জন করছি কিনা, সেই সক্ষমতা অর্জন করার জন্য মূলত হলো আপনি ফোরকাস্ট করে করে নিলেন,
কিন্তু এইটা যে বাস্তবায়ন করা, এই বাস্তবায়নের ক্যাপাসিটি আপনার নাই। এবং এটা আমরা মনে হয় পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত, কিন্তু আমরা তো বারবার বলছি আমরা আসলে স্মার্ট না বাংলাদেশের পথে স্মার্ট হাঁটছি, যত আমরা কিছু এখন আপনার রিয়ালিটি হলো যে পারি নাই, এটা স্বীকার করেন, এইটা স্বীকার করি, তারপরে বলেন যে আমি এইটুকু করতে চাই। জি। তো সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশের যে এখন মানুষের যে চাহিদা, মানুষ তো বিরাট কিছু চায় না, বিরাট কিছু চায় না, ব্যবসায়ীরা চায় যে তার পরিবেশ। কিন্তু আবার সামাজিক নিরাপত্তার কথা আপনি বলছিলেন, সামাজিক নিরাপত্তার লোকের জন্য তারা সেটা চায়, কিন্তু সেই সেটাও ক্ষেত্রেও আপনাকে কিন্তু আমরা দিতে বিশাল হবে। বড় গোজামিল দেখতে পাচ্ছি এবারের বাজেটে। না, বাজেটে গোজামিল হইলেও হওয়া উচিত না, কারণ হলো যে মানুষের, সাধারণ মানুষও আপনার টোটাল সবাই তো আর ধনী না। একটা দেশের ধরেন 80% লোক গ্রামে বাস করে, তারা সাধারণ জীবনযাপন করে, তারা ইম্পোর্টেড আইটেমে খুব একটা কাস্টমার না, অ্যাকসেপ্টিং ফিউ আইটেমস, ফুয়েল জাতীয় জিনিস, তারপরে আপনার এই যে সয়াবিন, তারপরে আদার যে চাল যদি কোনো সময় আমদানি করতে হয়, অন্যান্য আইটেম, পেঁয়াজ আমদানি করতে হয় পাকাপাকি, এগুলোর জন্য তারা ক্ষতিগ্রস্ত। কিন্তু আদার যে সমস্ত জিনিস আছে, সেই জিনিসগুলো যদি আপনি স্টেবল রাখেন, স্টেবল রাখলে তখন তাদেরকে আস্তে আস্তে আপনি এটা প্রোটেকশন দিতে হবে। কিছু কিছু লোক আছে তাদের কোনো ইনকাম নেই, যেমন আমাদের মেয়েদের গ্রামে মেয়েরা যারা আছে তাদের ওয়ার্ক আছে নাকি, শহরে হয়তো অনেকে চাকরি বাকরি করে, কাজকর্ম করে, পড়াশোনা আছে, এরা চাকরি পাচ্ছে, কিন্তু ওখানে তো অনেকে আছে যে এটা পায় না। এবং দরিদ্র, হতদরিদ্র যারা আছে তাদের জন্য সরকার এটা সাপোর্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসলে এমন কিছু করতে হবে, অবশ্যই রাখতে হবে। এবং সেটা বেশি করলে পারলে ভালো, কম একবারে কম বাদ দেওয়া ঠিক না। সেটা যেমন সাধারণ জনগণের কভারেজ জন্য বাড়াইতে হবে, এবং সরকার তার বাজেটের মধ্যে এই প্রোগ্রামটা রাখে। সেটি তো নিশ্চয়ই সবাইকে নিয়ে ভাবতে হবে সরকারের বাজেটে। আপনি বলছিলেন যে ব্যবসায়ী সহ শুরু করে আসলে একেবারে সাধারণ মানুষ, যিনি গ্রামে থাকছেন, প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যেককে নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু একই সময় আমি যদি আবার আপনার কাছে আসি মোহাম্মদ হাতেম, সংকোচনমূলক নীতির কারণে ব্যবসা বাণিজ্যে অনেকটাই ধীর গতিও আমরা দেখেছি কিন্তু গত অর্থ বছর থেকে শুরু করে এখনো পর্যন্ত, সেই ধীর গতি আসলে আবারও নতুন কোনো প্রভাব ফেলছে কি? দেখেন, এদিকে আমাদের এনবিআর এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি হিসাব দেয় প্রতি মাসে যে আমাদের পজিটিভ রপ্তানিতে পজিটিভ গ্রোথ, মোর দেন $5 বিলিয়ন প্রতি মাসেই দেখাচ্ছে। অথচ আপনি যদি গত কয়েকদিনের হিসাব দেখেন, ইউকে বলেছে তাদের দেশে বাংলাদেশের রপ্তানির নেগেটিভ গ্রোথ হচ্ছে 23%, ইইউতে 17.68%, আমেরিকাতে 19%। ওই দেশ বলতেছে ওই দেশে আমাদের রপ্তানি নেগেটিভ, আর আমার দেশ বলতেছে যে আমার ওই দেশের রপ্তানি পজিটিভ হয়েছে। তো এটা ডলারের দাম বাড়ার কারণে হয়েছে না, এখন না, আমার তো তো মূল্য ভ্যালুটা তো ডলারই, এবার দাম বাড়ুক আর কমুক তাতে কিছু আসা যায় না। তো এখন এই পরিস্থিতিতে আসলে ইইউ থেকে যে রিপোর্টটা আসছে এটাই হলো সঠিক বাস্তব। আমি বারবার আমরা গত 1 বছর যাবত আমরা বলে আসছি যে এই রপ্তানির গ্রোথ যেটা হচ্ছে এটা আসলে সঠিক না। এতে কি হচ্ছে, সরকারের কাছে আসলে বাস্তব চিত্রটা যাচ্ছে না, একটা রং মেসেজ যাচ্ছে। যে ফলে যারা পলিসি মেক করেন ওনারা তো আর আমাদেরকে জিজ্ঞেস করেন না, পলিসি মেক করতে গিয়ে দেখা গেল রপ্তানি তো ভালোই, তাহলে তো ওরা ভালোই আছে, তো তখন পলিসিটা হয় ওই ভালো আছে ধরে। আর যখন বাস্তবে যখন আমরা ভালো নাই, তখন যখন এই ভালো আসে ধরে পলিসি হয়, তখন কিন্তু আমরা আরো ক্ষতিগ্রস্ত হই। তো এবং আমাদের এক্স্যাক্টলি পরিস্থিতিটা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষের কাছে যে ডাটাগুলো হাজির করে এটা রং, এগুলা ভুয়া, হ্যাঁ রং ডাটা যাচ্ছে, রং হলে তো কেন রং মিস্টেক সেটাও আমরা বলেছি, ইবিবিতে মিটিং এ আমরা ধরেই দিয়েছি কোথায় মিস্টেকটা হচ্ছে। শুরুতে আসলে আমি একটি কথা বলছিলাম, এটি সমন্বয়ের বড় অভাব থাকে প্রতি বছর, বাজেট সমন্বয়ের অভাব। এবং সেখানে আরেকটা রং যেটা হয় বারবার আমরা বলেছি, যেমন ধরেন ইবিজেড থেকে একটা আমার একটা রপ্তানির বিপরীতে ইবিজেড থেকে আমি র মেটেরিয়াল আনলাম $60,000, সে $1 লাখ বিপরীতে ইবিজেডের ওইটাকে রপ্তানি হিসাবে কিন্তু এসআই কোটাতে ইনক্লুড হয়ে যাচ্ছে। আবার আমি $60,000 পণ্য এনে এটা দিয়ে যখন আমি $1 লাখ পণ্য বানিয়ে রপ্তানি করছি, তখন আবার $1 লাখ ঢুকতেছে, তো মাল গেল $1 লাখ, $1 লাখ মাল গেল, উঠলো $1,60,000 বা $70,000। এই ধরনের কারণ ঘটেছে কিন্তু
এই বিগত এই জায়গাগুলো থেকে আসলে আমাদের বেরিয়ে না, আসতে হবে। এটা তো তাহলে ওনাদেরকে ট্রেনিং দেওয়া আমরা হয় না, বলেছি, এগুলোর আমরা এই ব্যাপারে। জায়গাগুলি আইডেন্টিফাই করেছি আমরা, যে এই ঘটনা ঘটতেছে, এই এটাকে আচ্ছা, শুরু থেকে আসলে যে কথা আমরা বারবার বলছি, সমন্বয়ের একটি বড় অভাব রয়েছে। অভাব একেবারে শেষ সময় চলে এসে আমি আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন রাখতে চাই, যে এই বাজেট আসলে আমরা দেখছি, সেই বাজেটে আসলে কতখানি প্রত্যাশার প্রতিফলন আমরা দেখতে পাবো? ডক্টর জামালউদ্দিন আহমেদ, ছোট করে। প্রত্যাশা যদি আশায় আশায় দেশ, আশায় আশায় মানুষ বাঁচে, দেশ বাঁচে ভালোবাসায়। এখন আপনি যদি আশা যদি না থাকে তাহলে তো আপনি নাই, বাঁচবেন কেন? আপনি নাই, আশা থাকে। ইউ উইল হ্যাভ টু হ্যাভ অ্যাসপিরেশন, এবং সেই অ্যাসপিরেশনটা এই বছর হোক পরের বছর হোক হবে, এবং আপনাকে আশায় থাকতে হবে। নিশ্চয়ই। মোহাম্মদ হাতেম। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে যে সক্ষমতা অর্জন করেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস তার প্রতি আমাদের একটা অগাধ আস্থা রয়েছে যে তিনি যে কোনো মেকানিজমে এই বাজেটের হয়তোবা সম্পূর্ণ ইয়ে করতে পারবেন না, তারপরেও সর্বোচ্চ চেষ্টা ওনার দিক থেকে, ওনার নির্দেশনা যেমন থাকবে, ফলে কোনো না কোনো পর্যায়ে গিয়ে একটা কিছু হবে, এই প্রত্যাশাই আমাদের থাকবে। জি, নিশ্চয়ই আমরা অন্তত আসলে সেই উনি ওনার প্রত্যাশা রাখতে চাই। নেতৃত্বে এই জায়গাটা কিছু হলেও আমরা অ্যাচিভ করতে পারবো। এবং যেটি আসলে বারবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন আমরা দেখতে চাই এবারের বাজেটে।